আগে ভারত নাকি আগে চীন সফর হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের? এই প্রশ্নের মীমাংসা হলো মালয়েশিয়া সফরের সিদ্ধান্তের মধ্য দিয়ে। তার মানে হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হবে মালয়েশিয়া। এটা আমি বলবো একটা যুগান্তকারী সিদ্ধান্ত। দেখেন, আগে এই প্রশ্নে কিন্তু আটকে গেছিল শেখ হাসিনা, এই প্রশ্নে আটকে গেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রথম সফর হয়েছে ইউনূসের চীন, মানে প্রতিবেশী দেশগুলোর যদি তুলনা করি চীন আর ভারতে তো তিনি আর জানেনই, এবং ভারত থেকে সম্ভবত আমন্ত্রণও আসে নাই, বা আসলে হয়তো মৌখিক, সিরিয়াস ছিল না, কারণ ইউনূসের উপর ক্ষুব্ধ ছিল ভারত, মোটামুটি সবাই জানে। কিন্তু তারেক রহমানকে ঘিরে একটা টানাপোড়েন ছিল, টানাপোড়েন বলবো না, টানা হেঁচড়া রীতিমতো। চীন চাইছিল আগে আসুক প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে, ভারত চাইছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান যাক ভারতে। এইটা একটা আঞ্চলিক শক্তির প্রেস্টিজের খেলা। এই খেলার আসলে মীমাংসা কি হবে, কিভাবে হবে? বাংলাদেশের জন্য ভারতও দরকার, বাংলাদেশের জন্য চীনও দরকার। এখন এই যে তাদের প্রেস্টিজের লড়াই, মর্যাদার লড়াই, সেই লড়াইয়ে যদি তারেক রহমান পা দেয় আগে চীনে, তখন আরেকটা বিপদ, ভারত নাকশ হয়। ভারতের মাটিতে পা দিলে আবার চীন নাকশ হয়। এখন রাজনৈতিক বন্ধুত্ব দরকার, রাজনৈতিক নিরাপত্তা, আঞ্চলিক বন্ধুত্ব দরকার ভারতের সাথে, আর উন্নয়নের বন্ধুত্ব দরকার চীনের সাথে। এইরকম একটা অবস্থায় আমি বেশ কয়েকটা ভিডিও করছি যে আসলে কি করবে এটা। তাহলে চীনই কি যাবে আগে, মানে উন্নয়নকে প্রাধান্য দেবে? তাহলে আবার এদিকে তো ঝামেলা, এখন যেভাবে সীমান্ত দিয়ে চাপ দিচ্ছে শুভেন্দু সরকার, পুশিন করা, বাংলাদেশ বলতেছে পুশিন পুশব্যাক কোনোটাই সে মানবে না। এটার জন্য আলোচনা হইতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। বাংলাদেশের এই অবস্থানটা সঠিক। এখন সফরটা কি করবে? ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের 100 দিন পার হয়েছে, 3 মাস পার হয়েছে, এখনো তিনি কোথাও যাননি। কিন্তু যেতে তো হবেই, কারণ সরকার প্রধান হিসেবে তিনি যদি মুভ না করেন তাহলে অনেকগুলো আন্তর্জাতিক ইস্যু, সহযোগিতা, সেগুলো আটকে যাবে। বাংলাদেশের রপ্তানি, বাংলাদেশের মানে কি বলে জনশক্তি ইস্যু, অনেকগুলো বিষয় জড়িত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। তবে খুব চমৎকারভাবে সরকারের নীতি নির্ধারকরা বা তারেক রহমান নিজে হয়তো মালয়েশিয়াকে সিলেক্ট করে একটা সাংঘাতিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। একটা আঞ্চলিক যে ভারসাম্য, বন্ধুত্বের ভারসাম্য, শক্তির ভারসাম্য বা মর্যাদার ভারসাম্য, এটার মধ্য দিয়ে রক্ষা হয়েছে। অথচ দেখেন, তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ এসেছিল ভারত। ভারত যা করে সাথে সাথেই, মানে ইলেকশনের ফলাফল হইতে না হইতে আগে তারা দৌড় দেয়। আগেও যেমন হাসিনার সময় দৌড় দিছে, এখনো তাই। এখন এই দৌড় দেওয়াতে কি হয়েছে, তখন ফেব্রুয়ারিতে নির্বাচনের পরপরই নরেন্দ্র মোদী তাকে দিল্লি সফরে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায়। আমন্ত্রণ ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও। এরপরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়েরও আমন্ত্রণ পত্র আসে বেজিং সফরের জন্য। শেষ পর্যন্ত ভারত বা চীন নয়, সরকার প্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান। এখন 21 এবং 22 জুন। এখন তাহলে কি মালয়েশিয়ায় কি মানে শুধুমাত্রই যাওয়ার জন্য যাওয়া? না, মালয়েশিয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে তো একটা মুসলিম রাষ্ট্র, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম প্রভাবিত একটা রাষ্ট্র, যেটা উগ্রপন্থার রাষ্ট্র না, আধুনিক রাষ্ট্র। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রম বাজার। এই শ্রম বাজারটা আমাদের পুরো নিয়ন্ত্রণে এসেও বারবার হাতছাড়া হচ্ছে আমাদের নানা রকম অসাধু কারবারের জন্য। এখানে মালয়েশিয়ার সিন্ডিকেট, নানা রকম বহুমুখী তৎপরতার কারণে আনোয়ার ইব্রাহিম নিজেও বিরক্ত, তার উপর আবার বৈদেশিক
চাপ আছে যে তুমি বাংলাদেশ থেকে এই মানে এই শ্রমবাজার, এটা হলো একটা দাসত্বের শ্রমবাজার যেটা বলা হচ্ছে, যেখানে নেপাল থেকে মানে বলতে গেলে বিনা খরচায় যে চাকরি বাকরি করে, আর এখানে যাইতে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা যায়। কেন যাবে? সেই টাকা উঠাইতেও পারে না। তারপরে আরো নানা রকম ঝামেলা আছে। এই কোম্পানি সেই কোম্পানি পরিবর্তন করলেই তখন তারা অবৈধ হয়ে যায়, আবার অবৈধ হয়ে চাকরি বাকরি করলে সে আবার মজুরি বেশি পায়। এই সমস্ত নানান জটিলতার প্রেক্ষিতে মালয়েশিয়া সফরে যদি একটা সুন্দর একটা শ্রমনীতি করা যায়, একটা মানে যাতে বাংলাদেশের মানুষ উপকৃত হয়, যাতে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিব্রত না হয়, সেই রকম যদি একটা স্বচ্ছ পরিষ্কার একটা শ্রমনীতির মধ্য দিয়ে মানে বাংলাদেশের এই এখান থেকে শ্রমবাজার, মালয়েশিয়ার শ্রমবাজারে যদি বাংলাদেশি কর্মীরা প্রবেশ করে, তাহলে বাংলাদেশের এই মুহূর্তে রেমিটেন্সটা সবচেয়ে প্রাধান্য। আপনি দেখেন, খেয়াল করেন প্রধানমন্ত্রী কতখানি সিরিয়াস বাংলাদেশে রেমিটেন্স আনার ক্ষেত্রে। গতকালকে একজন কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছিল জুয়েল নাম করে, সে কৃষিতে চমৎকার তার পারফরমেন্স, তার প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে অন্তত ফেসবুকেই। সেই যুবকটা তাকে স্নেহ করছে, আদর করছে, এবং সে বলছে যে আমাদের উপরে 7.5% যদি ট্যাক্স দিতে হয় তাহলে কি দাঁড়ালো, আমরা রেমিটেন্স নিয়ে আসতেছি দেশে থেকে, আমরা রেমিটেন্স নিয়ে আসতেছি বাংলাদেশে, আমাদেরকে আরো পুরস্কৃত করার কথা, আমাদের উপর ট্যাক্স কেন? সাথে সাথে ওই জুয়েলকে বসায় রেখে প্রধানমন্ত্রী এই সংকটের সমাধান করছে। এক অর্থে এটা আমার জন্য সুখবর, কারণ আমারও এই একই কাজ করি, জুয়েল যে কাজ করে, যে এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও মানে যেই আপ করি, তার বিনিময়ে যে পয়সাটা আসে, পয়সা কে দেয়? গুগল দেয়, ফেসবুক দেয়, ইউটিউব, ফেসবুক দেয়। তো এটা তো ডলার আকারে বাংলাদেশে আসে, আমার হাতে আসে টাকা, তো ডলারটা তো বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে। তো আমিও তো এক অর্থে রেমিটেন্স যোদ্ধা। তো যাই হোক, নানা কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাও একদিক থেকে ভারসাম্য রক্ষা হলো। আগে চীন না ভারত, চীন, এখন হয়তো তারা চিন্তা করবে যে আচ্ছা সেকেন্ড পজিশনে আমরা আসি, এটা নিয়ে হয়তো হইতে পারে, বাট এটা আর গুরুত্ব পাবে না। কিন্তু প্রথম যে মালয়েশিয়া এই সফরটা গুরুত্বপূর্ণ, এটা যদি ভালো একটা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকরা যাতে অবাধে কম খরচে পৌঁছাতে পারে, এরকম যদি একটা চুক্তি করে আসতে পারে, একটা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে, আমি মনে করব যে তারেক রহমানের প্রথম বিদেশ সফরটা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই ইতিবাচক হবে। দর্শক।